সবার মর্যাদা সমুন্নত রাখার বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বগুড়ায় তারেক রহমান বিকেলে যোগ দিচ্ছেন রংপুরের নির্বাচনী জনসভায়। যে দল সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। ক্ষমতায় গেলে যুব সমাজের প্রত্যাশার দেশ গড়তে চায় জামায়াত। ভোটের বাকি আর 11 দিন। দেশ জুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ছুটির দিনে সকাল থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। 1.5 মাসে দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড 15টি। গাজীপুর, গোপালগঞ্জ ও রাজশাহীতে বিজিবি মোতায়েন। নির্বাচনের মাধ্যমে শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ চীন সহযোগিতা অব্যাহত থাকবে, আশা প্রধান উপদেষ্টার। এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না ট্রাম্প। সম্ভাব্য হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার তেহরানের। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে সবার মর্যাদা সমুন্নত থাকবে। কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। যে যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যে হোটেলে অবস্থান করেন সেখানেই শুক্রবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত হন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করে। বিএনপি চেয়ারম্যান তাদের এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে জোর দেন সুযোগ দেওয়ার উপর। যে মানুষগুলো আজ এখানে উপস্থিত, যাদের আমরা গান শুনলাম, যারা বিভিন্ন বক্তব্য রাখলেন, কবিতা বললেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনুষ্ঠানে জুবাইদা রহমান এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ার মহাস্থানগড়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আনোয়ার, মহাস্থানগড়ে তারেক রহমানের কি কি কর্মসূচি আছে আর রংপুরের উদ্দেশ্যে কখন রওনা হবেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন, নিশ্চয়ই সেটি জানেন বা খবরে যেটি বলছিলেন, সেই জায়গা থেকে তিনি জুমার নামাজ সম্পূর্ণ করেছেন। আমাদের কাছে তথ্য হচ্ছে যে বগুড়াতে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তিনি জুমার নামাজটি সম্পূর্ণ করেছেন। আর আমরা এখন অবস্থান করছি হচ্ছে মহাস্থানগড়। এখানে হযরত শাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের এক মাজার আছে, তো তিনি এই মাজার এখানে জিয়ারত করবেন এমন একটি তথ্য আছে। একটু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়ক আছে, অর্থাৎ এখানে কিন্তু একদম সারিবদ্ধভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখার জন্য। আর নিশ্চয়ই জানেন যে বগুড়াতে তিনি গত রাতে মধ্যরাতে তিনি জনসমাবেশ করেছেন, নির্বাচনী জনসমাবেশ। অর্থাৎ বগুড়ার মানুষের অন্যরকম আবেগ উচ্ছ্বাসের জায়গা রয়েছে। নিশ্চয়ই তার কারণ হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার যে পৈতৃক ভিটা, অর্থাৎ তিনি এই যে বগুড়ার সন্তান, সেই জায়গা থেকে এই নির্বাচনী যেমন একটি প্রচারণা আছে, তার বাইরে গিয়ে একটি আবেগের জায়গা নিঃসন্দেহে আছে। এখানে উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই মানুষের মধ্যে আমরা দেখেছি। একটু কর্মসূচিটি জানাতে চাই যে আজকেই এই মহাস্থানগড়ে, অর্থাৎ এই পথিমধ্যে তিনি মূল যে কর্মসূচিটি তার, সেটি হচ্ছে যে রংপুরে জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। তার আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। তো সেই রংপুরে যাওয়ার পথিমধ্যেই মূলত মহাস্থানগড়ে এই হযরত শাহ সুলতান
মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটি আছে সেখানে তিনি মাজার জিয়ারত করবেন এমন একটি তথ্য আছে। এখানে অপেক্ষমান হাজারো মানুষ অপেক্ষা করছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। নিশ্চয়ই তার এই বহর, তার নির্বাচনী প্রচারণা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিশ্চয়ই সময় যত গড়াবে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। তানিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি, ফেনীর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া তার দল পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় বলেও জানান তিনি। নোয়াখালীতে আরেক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামাত ইসলামীর। এরই অংশ হিসাবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এরপর দুপুরে ফেনী থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে মায়ের গায়ে হাত দেখতে চায় না জামাত ইসলামী। আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। এছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লাতেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির। এদেশের মানুষের জন্য নিয়ামত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করায় শঙ্কা, ভয় আর বাধার মধ্যে প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নিজ নির্বাচনী আসনে গণসংযোগকালে কথা বলেন তিনি। রাজধানীর আফতাবনগর, আনন্দনগর, বৈঠাখালী, পাঁচতলা বাজার, পোস্ট অফিস এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় প্রত্যাশিত ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। বলেন, ভোটাররা চান একটি উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে, তাই প্রশাসন ও নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তিনি। ভোট চান শাপলা কলি প্রতীকে, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। শেরপুরের ঘটনার পরে তো এটা আর বলার অপেক্ষা নেই যে শঙ্কা নাই, যেখানে একজন রাজনৈতিক কর্মী, আমাদের জোটের কর্মী, তিনি তাকে হত্যার শিকার হইতে হয়েছে। আমাদের প্রার্থী, এনসিপির 2 জন প্রার্থী ঢাকা শহরে, তাদেরকে শারীরিক আক্রমণ করা হয়েছে। ফলে শঙ্কা, ভয়, বাধা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন করছে। ফলে আমরা আশা করব যে 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাবো। ভোটের বাকি আর মাত্র 11 দিন। দেশ জুড়ে চলছে প্রচার যুদ্ধ। প্রচারণার 9ম দিনে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে তাদের কাছে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ছুটির দিন সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন প্রচারণা, মিছিল আর গণসংযোগে নির্বাচনী উত্তাপ বাড়ছে খুলনায়। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোটের প্রচার চালান বিভিন্ন বাজারে। এই শহরের মানুষরা চায় শান্তি এবং সমৃদ্ধি। আমরা জনগণকে সে কথাই বলছি, বিএনপির পাশে থাকুন। বিএনপি আপনাদের জন্য শান্তি, উন্নয়ন এবং স্বস্তি রাজনীতি দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভোলা 1 আসনে বিএনপির শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি প্রতীকে প্রচারণা চালানো হয়। একই আসনে জামাতের প্রার্থী নজরুল ইসলাম হাটবাজার ও গ্রামগঞ্জে লিফলেট বিতরণ ও মাইকিং করেন। চাঁদপুর 2 আসনে ইসলামী আন্দোলনের মানসুর আহমদ সাকি মতলব পৌরসভা এলাকায় গণসংযোগ শুরু করেন। মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেই পরিবর্তনের জায়গা থেকে মানুষ মনে করে যে ইসলামপন্থী রাষ্ট্র ক্ষমতা আসতে পারে এবং এই মতলবে বিজয় হতে পারে। নির্বাচনী প্রচারণায় দিনরাত ছুটছেন নাটোর 2 আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তুলে ধরছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমি কর্মসংস্থান এবং
নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গ্যাস। হ্যাঁ, এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। এছাড়া সিরাজগঞ্জ 5 আসনে ইসলামী আন্দোলনের নুরনবী উঠান বৈঠক, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। সরব অন্যান্য প্রার্থীরাও। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনে প্রচারণার খবর জানাতে খুলনা, চট্টগ্রাম, শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় প্রচারণার হালচাল জানাবেন, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। খুলনায় একেবারে প্রার্থীরা যেমন মাঠে ছুটছে, স্বজনরা, সমর্থকরা একেবারে ভোটারদের সমর্থন আদায়ের জন্য। এবং খুলনা 2 আসনটি একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে যে তৃণমূলে একটা অবস্থান থাকা যে প্রার্থী রয়েছে নজরুল ইসলাম মঞ্জু, তেমনি যেমন মাঠ চষে বেড়াচ্ছেন, অনুরূপভাবে ছাত্র শিবিরতে উঠে আসা এবং এই ওয়ার্ডের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হেলাল তিনিও মাঠ চষে বেড়াচ্ছেন। যার কারণে যে এই আসনটা মর্যাদাপূর্ণ আসনে একেবারে প্রার্থীদের ঘাম বেরিয়ে যাচ্ছে বলা যায়। কথা বলবো এই আসনটিতে কি ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার, বিশেষ করে ভোটারদের কাছে? ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচনটা তো নানা কারণে গুরুত্বপূর্ণ, আর এটা বিএনপির ঘাঁটি। এখানে বিএনপি সবসময় নির্বাচন জিতেছে, 2টি ভোট ডাকাতি বাদে। এবং আমরা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা এই যে বিগত 16 বছর কোনো উন্নয়ন হয় নাই, একটি উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে আমরা জনগণের পাশে হাজির হয়েছি। সেটি হচ্ছে শিল্প বন্দরনগরী খুলনার পুরনো গৌরবকে আমরা ফিরে আনবো এবং জনগণের জন্য আমরা এখানে শিল্পকলা প্রতিষ্ঠা সহ ব্যবসা বান্ধব পরিবেশ আমরা রচনা করব এবং এমন একটি শহর গড়ে তুলব যে শহরের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, একটি স্বস্তি এবং শান্তির শহর এবং নিরাপদ শহর আমরা গড়ে তুলতে চাই। এছাড়াও যুবকদের জন্য আমাদের নানান ধরনের প্রতিশ্রুতি আছে, পরিকল্পনা আছে এবং সেটি হচ্ছে যুবকদের আমরা মানব সম্পদ উন্নয়নের জায়গা নিয়ে আসতে চাই, শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, নানান ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে আছে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে বিশেষ করে যুবকদের কর্মসংস্থান এবং সন্ত্রাস নির্মূল করে চাঁদাবাজ মুক্ত একটা নগরী গড়ার যে প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এই প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছে সমর্থন আদানের জন্য। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ, আপনি থাকবেন। এবারে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কেমন চলছে চট্টগ্রামের প্রচারণা? কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন? ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানাবেন। চট্টগ্রামের আমি আছি চট্টগ্রামের এই মুহূর্তে টাইগার পাস এলাকায়, যেখানে জামাতের যে চট্টগ্রাম 10 আসনের প্রার্থী রয়েছেন শামসুজ্জামান হেলালি, তিনি এখানে যে জামাতের আমির যে আগামী 2 ফেব্রুয়ারি চট্টগ্রামে আগমন করবেন সেই হিসেবে জামাতের পক্ষ থেকে চট্টগ্রাম 10 আসনের শামসুজ্জামান হেলালির পক্ষ থেকে তিনি এখানে স্বাগত মিছিল করছেন। আমরা একটু কথা বলতে চেষ্টা করব তার সাথে। আপনারা তো এখানে স্বাগত মিছিল করছেন, এটা আসলে কেন করছেন? আপনাদের আয়োজন সম্পর্কে একটু বলবেন। জি, আপনি জানেন যে 2 ফেব্রুয়ারি চট্টগ্রামে আমিরে জামাত আসছেন, দাঁড়িপাল্লার সমর্থনে তিনি এখানে সমাবেশ করবেন। আমরা সেই সমাবেশকে সফলকাম করার জন্য আমিরে জামাতকে স্বাগত জানিয়ে আজকে চট্টগ্রাম 10 আসনের পক্ষ থেকে আমাদের আজকের এই শোভাযাত্রা। একদিকে আমরা দাঁড়িপাল্লার শোভাযাত্রা করছি, আমিরে জামাতকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। আপনাদের এই আয়োজনে কত লক্ষ মানুষ আসলে উপস্থিত থাকতে পারে আপনারা আশা করছেন? জি, কত লক্ষ মানুষের উপস্থিতি থাকতে পারে বলে আশা করছি? আমরা আশা করছি, এটি তো বন্দর হাই স্কুলের মাঠ, আমরা 2 আসন থেকে প্রায় 5 লক্ষাধিক মানুষ আমাদের সমাবেশে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন আসলে তার কথা, যে ওনারা আশা করছেন 10 লক্ষের অধিক মানুষ যে জামাতের আমির যে চট্টগ্রাম আসতেছেন তার যে জনসমাবেশ সেখানে উপস্থিত থাকবেন। আর এছাড়াও যে এখান থেকে একটু পরেই তার আসলে গণসংযোগ করবেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের নির্বাচনের প্রচারণা নিয়ে যুক্ত থাকার জন্য। এবারে যাচ্ছি শেরপুরে, সেখানে আছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, সংঘর্ষে হতাহতের ঘটনার পর জেলায় নির্বাচনী গণসংযোগের পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন? নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও জানাবেন। গত বুধবার যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ফলে কিন্তু শেরপুর 3 আসনে আজ পর্যন্ত নির্বাচনী প্রচারণা অনেকটা বন্ধ রয়েছে। এছাড়া যদি বলতে চাই, শেরপুর 2 এবং শেরপুর 1 আসন, যেটি শেরপুর সদর নিয়ে গঠিত এবং শেরপুর 2 নকলা নালিতাবাড়ি নিয়ে গঠিত, এই 2টি আসনেও কিন্তু নির্বাচনের প্রচারণা অনেকটা ভাটা পড়েছে। আমরা দেখছি যে আসলে এর আগে যেভাবে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা
ভোটাররা এই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন, সেটিতে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। এছাড়া যদি বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, আইন শৃঙ্খলা শেরপুর 3 আসনে 4 প্লাটুন বিজিবি সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন, বিভিন্নভাবে টহল দিচ্ছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন। এছাড়া শেরপুর সদর এবং শেরপুর সদর সহ শেরপুর জেলার প্রতিটি এলাকায় কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনী পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি যে আসলে নির্বাচনে সেদিনের সংঘর্ষের পর থেকে তারা অনেকটা নিরাপত্তা শঙ্কায় রয়েছে এবং জামাতের পক্ষ থেকে আজ দুপুর 3:30টায় শেরপুর সরকারি কলেজ থেকে কিন্তু এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। তো আসলে জামাতের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের যে সহকর্মী, তাদের যে শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা যিনি মারা গেছেন মাওলানা রেজাউল করিম, তার মৃত্যুর সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা আরো কঠোর আন্দোলনে যেতে পারে এবং যদি নির্বাচনী পরিবেশ দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা না যায় তাহলে কিন্তু আসলে তারা নির্বাচন নিয়েও শঙ্কা জানিয়েছে। তানিয়া, শেরপুর থেকে আমার কাছে আপাতত নির্বাচনী প্রচারণার এই ছিল সবশেষ খবর। জুবাইর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নির্বাচন সামনে রেখে গাজীপুর, গোপালগঞ্জ ও রাজশাহী বিভাগের 7 জেলায় 168 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিভাগের 7 জেলায় মোতায়েন করা হয়েছে 146 প্লাটুন বিজিবি। 37টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন তারা। নির্বাচনের সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বাহিনীটি। এদিকে গাজীপুরে মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন বিজিবি। জেলার 5টি বেস ক্যাম্পে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন তারা। গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে 8 প্লাটুন বিজিবি। ঢাকা খুলনা মহাসড়ক সহ সব উপজেলা ও গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টে তল্লাশির কাজ শুরু হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশান কার্যালয়ে তিনি আরও অভিযোগ করেন, নারীদের অনলাইন অফলাইনে হেনস্থা করছে জামায়াত শিবিরের কর্মীরা। কিছু কিছু বিষয় আমাদেরকে হতবাক করছে। একটি রাজনৈতিক দলের আচার আচরণ এবং বক্তব্য নিয়ে হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা, সেটাও কিন্তু বেরিয়ে আসেনি। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 186, ঢাকা 13। এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 13 আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমি প্রতিদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, দাঁড়ায় যাচ্ছি, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? আপনি কি পরিবর্তন করবেন যদি নির্বাচিত হন? সাধারণ মানুষ সবাই কমপ্লেন করতেছে লাস্ট 30 থেকে 40 বছর যাবৎ এই ঢাকা 13 আসনে আজ পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয় নাই। অনেক সংসদ সদস্য গেছে আসছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর আমি তাদেরকে কথা দিচ্ছি, আমি যেহেতু স্বতন্ত্র, আমি তাদের সাথে একসাথে হয়ে আমি এই ঢাকা 13 আসন বদলাবো। এই যে পরিবর্তন করবেন, কোন কোন জায়গায় আপনি কাজ করবেন এবং আপনার মাস্টার প্ল্যানটা কি? আমাদের মাস্টার প্ল্যান ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা, এরা সবাই জানে যে মোহাম্মদপুর বলতে সবাই ভাবে যে এরা সন্ত্রাসী আড্ডা। আমরা সবার আগে যেটা শেষ করব কিশোর গ্যাং, সন্ত্রাসী এবং মাদকদ্রব্যের যে সিন্ডিকেট, আমরা এটাকে সবার আগে বন্ধ করব। এবং আমাদের যে এখানে ড্রেনেজ এবং যেই জলবদ্ধতা যেই প্রবলেম চলতেছে, আমরা ওইটাকে ক্লিন করার চেষ্টা করব। জি। স্বাস্থ্যসেবা নিয়ে আপনার পরিকল্পনা কি? স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের যে পরিকল্পনা, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আসলে স্বাস্থ্যসেবা বসাবো এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস করবো আমরা, আর যাতে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা পায়। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা চেষ্টা করব। আমলাতান্ত্রিক জটিলতার জন্য মানুষের কাছে সেবা পৌঁছাতে কষ্ট হয়, এই জায়গায় আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এই জায়গায় আমাদের যেই পরিকল্পনা আছে, আমরা আসলে প্রত্যেকটা আমলাতন্ত্র এবং প্রত্যেকটা সরকারের যেসব ডিপার্টমেন্টগুলো আছে, আমরা সবার সাথে বসে কথা বলবো।
প্রত্যেকটা মান্থলি আমরা সবার সাথে মিটিং করব। মিটিং করে আমরা আপডেট জানাবো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নাগরিকদের, এবং তাদের সাথে বসে আমরা যেটা করা সম্ভব সেটা করবো ইনশাল্লাহ। একটু ছোট করে যদি বলেন যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে আপনার? পিছিয়ে পড়া মানুষদের জন্য অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। সেটা আমরা জয়যুক্ত হওয়ার পরে আমি বারবারই বলতেছি যে আমাদের এখানে যেই 13 আসনে যে 4 লাখ ভোটার আছে, এই 4 লাখ ভোটারদের নিয়ে আমরা বসে যদি কাজ করতে পারি তাহলে আমাদের সব কিছুই পরিবর্তন করা সম্ভব। একটু ছোট করে বলেন যে অন্য প্রার্থী বাদ দিয়ে আপনাকে কেন মানে মানুষ ভোট দেবে, 1 মিনিটে যদি বলেন। আমি অন্য কোনো দল বা অন্য কোনো প্রার্থীকে কোনো কিছু বলে ছোট করব না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে আমি মনে করি মানুষ যেভাবে এখন পরিবর্তন চাচ্ছে, আমি যেহেতু কোনো দল করি না এবং আগেও কোনো দল করতাম না, মানুষ নিরপেক্ষ কাউকে চাচ্ছে। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের সাথে বৈঠকে এই আশা প্রকাশ করেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও বায়োমেডিক্যাল অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা। প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টাকে জানান তারা বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশনের বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বাংলাদেশের তরুণদের প্রতিভা ও সম্ভাবনার প্রশংসা করেন। বৈঠকে ডক্টর ইউনূস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন, যা মাইক্রোক্রেডিট আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না বলে আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এই লক্ষ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় যাচ্ছেন। এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিষেধাজ্ঞা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আবারও সংঘাতমুখী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে তুর্কি কূটনীতিকরা ইরানকে সতর্ক করে বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় না দিলে বড় ধরনের সংঘাত এড়ানো কঠিন হতে পারে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আজ আঙ্কারা যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন। তবে 1 দশকেরও বেশি সময় ধরে সরাসরি আলোচনায় না বসা ইরানের জন্য বিষয়টি সংবেদনশীল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং হামলা হলে তা হবে ব্যাপক ও ভয়াবহ। তবে বৃহস্পতিবার রাতে ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। যদিও একই সঙ্গে ইরান অভিমুখে শক্তিশালী নৌবহর পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। ইরানও তাদের পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে। তাই বিশ্লেষকদের মতে তুরস্কের এই আলোচনা ব্যর্থ হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।